ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে রসুই নামে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা বাঁশি বাজাচ্ছিল। এরপরে সে আরেকটি বাঁশিকে হাতে নেয়। তখন সে মনে করে একটি ছেলে তাকে এই বাঁশিটি দিয়েছিল আর বলেছিল এর পরের বার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি বাঁশির অর্ধেকটাও নিয়ে আসব, আপাতত তুমি এটা রেখে দাও প্রমাণস্বরূপ। একটু পরে সেই ঘরে একটি ছেলে আসে, তার সাথে অন্য একটি মেয়েও আসে। আর আমরা বুঝতে পারি এই ছেলেটাই সেই ছেলে যে তাকে সেই বাঁশিটা দিয়েছিল। এখানে সবাই সেই ছেলেটাকে রাজকুমার বলে ডাকে। এখানে আমরা জানতে পারি রসুই এই রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যের রাজকুমারী। 3 বছর হয়েছে এই রাজ্যের রাজকুমারের সঙ্গে তার বিয়ে হয়েছে। আর এই রাজকুমারের নাম শ্যাং। সে সেই মেয়েটিকে নিয়ে তাদের বিছানায় চলে যায় আর সেখানে গিয়ে রোমান্স করতে শুরু করে। এসব দেখে রসুই অনেক ভেঙে পড়ে আর সে সেখান থেকে যখন চলে যেতে চায় তখন শ্যাং তাকে বলে, তোমাকে কে বললো এখান থেকে চলে যেতে? আমার কাছে আসো। রসুই তাদের কাছে গেলে সেই মেয়েটি নিজের পা রসুইয়ের দিকে বাড়িয়ে দেয়, মানে সে তাকে জুতা খুলে দিতে বলছে। কিন্তু রসুই জুতা না খুললে সেই মেয়েটি তাকে লাথি মারে। এরপর রসুই জুতা খুলে দেয়। এরপর শ্যাং তার সামনেই সেই মেয়েটির সঙ্গে রোমান্স করতে থাকলে হঠাৎ তার নজর পড়ে একটি ছোট ব্যাগের উপর। সে রসুইকে জিজ্ঞেস করে এটা কি? রসুই বলে এটা শুধুমাত্র সামান্য একটা ব্যাগ। কিন্তু শ্যাং বলে, তুমি কি ভেবেছ তোমার ঔষধি বিদ্যা আমি জানি না? সে তখন প্রাসাদে রসুইয়ের সকল পার্সোনাল দাসীদের ডেকে নিয়ে আসে আর তার লোকেদের আদেশ করে সত্যি কথা যে না বলবে তাকে নিয়ে মেরে ফেলতে। একটি মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়। তখন অন্য একটি দাসী বলে, আমি সবকিছু বলছি। এই ব্যাগে সেই ওষুধ রয়েছে যে ওষুধ ম্যাডাম খায় যাতে করে ম্যাডাম কখনোই প্রেগনেন্ট না হয়। শ্যাং তখন রসুইয়ের উপর অনেক রেগে যায়। সে বলে, তুমি কি মরতে চাও? রসুই বলে, আমি চাই আপনি এখনই আমাকে মেরে ফেলুন। শ্যাং বলে, মারবো না, তবে আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর সে তাকে টেনে হিসড়ে মাঠে নিয়ে যায়। সেখানে অনেকগুলো সৈনিককে মেরে স্তূপের মতো সাজিয়ে রাখা হয়েছিল আর তার উপরে তাদের রাজ্যের পতাকা ছিল। আর এরা ছিল রসুইয়ের রাজ্যের লোকেরা। এখানে রসুইয়ের ভাইও ছিল। রসুই তখন প্রচন্ড কান্না শুরু করে দেয় আর নিষ্ঠুর শ্যাং সেই লোকগুলোর উপরে আগুন লাগিয়ে দেয় আর তার লোকেদের বলে রসুইকে নিয়ে জেলখানায় বন্দি করতে। জেলখানায় বসে রসুই একটা ধারালো ইটের কণাকে আরো ধার দিচ্ছিল। তখন একজন পাহারাদার বলে, তুমি একটু পাহারা দাও, আমি একটু ঘুমিয়ে আসি। সে চলে গেলে সেই পাহারাদারের খারাপ নজর পড়ে রসুইয়ের দিকে। সে তালা খুলে যখন ভেতরে যায় আর এরপর যখন রসুইয়ের সামনে বসে, রসুই তখন সেই লোককে জাপটে ধরে আর ইটের কণাটি তার ভেতরে ঢুকিয়ে দেয় আর ততক্ষণ পর্যন্ত তাকে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না সেই লোকটি পুরোপুরিভাবে মারা যায়। এরপরে রসুই সেই পিঞ্জরের ভিতরে একটি গুপ্ত রাস্তা পায়। তবে তখনই সে শব্দ শুনতে পায় যে শ্যাং এদিকেই আসছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সিন আমাদেরকে নিয়ে যায় শ্যাং আর রসুইয়ের বিয়ের দিনে। 2 রাজ্যের সমঝোতার কারণে এই বিয়েটা হয়েছিল। এখানে বাতাসে রসুইয়ের ওড়না উড়ে গেলে শ্যাং একদম অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি তার শত্রু রাজ্যের রাজকুমারীকেই সে পছন্দ করত। আবারও তাদের সেই সিন দেখানো হয় যেখানে শ্যাং বলেছিল একদিন আমি এই বাঁশির অর্ধেকটা অংশ নিয়ে আসব। তখন রসুই তাকে বলে, তখন হয়তো আমি এরকম থাকবো না, কারণ বাবা আমার একজনের সঙ্গে বিয়ে ঠিক করেছে যে আমাকে ভালোবাসে না, হয়তোবা ঘৃণা করে। শ্যাং তখন বলেছিল, কেউ যদি তোমাকে ঘৃণা করে তাহলে তাকে আমি মেরে ফেলবো। অর্থাৎ এখন সেই ঘৃণা করার লোকটা শ্যাং নিজেই। এরপর তারা তীর নিক্ষেপ করে রসুই আর তার সাথের সৈনিকদের মেরে ফেলতে চায়। আসলে বিয়েটা হয়েছিল সমঝোতার কারণে, তবে তারা এই সমঝোতা মানে না এবং উল্টো তারা ওই রাজ্যের রাজকুমারীকেই মেরে ফেলতে চায়। শ্যাংয়ের উপদেশটা যখন রসুইকে মারতে যাবে, শ্যাং তখন তাকে আটকায়। সে বলে, আমরা ওর পুরো পরিবারকে মেরে ফেলবো, সেটা ওর নিজের চোখে দেখা উচিত। আমার মনে হয় ওই পর্যন্ত ওর বেঁচে থাকা প্রয়োজন। তার এই কথায় সবাই রাজি হয়ে যায়। তবে এতে আমরা বুঝতে পারি যদিও রসুই শ্যাংয়ের প্রতিপক্ষ রাজ্যের একটি মেয়ে এবং সে তাকে সেই হিসেবে ঘৃণা করে, তবে সে কোথাও না কোথাও হয়তো তাকে একটু ভালোবাসে। এরপর রসুই চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। আসলে এতক্ষণ সে স্বপ্নে দেখছিল। তার সারা মুখে ব্যান্ডেজ ছিল। রসুই তার সামনে একটি ছেলেকে দেখতে পায়। সে বলে, আপনি কে? আর এই রাজ্য কি নামজাং রাজ্য? ছেলেটি বলে, হ্যাঁ। রসুই তখন ভয়ে চিৎকার করতে থাকে আর চারদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। তখন সেই ছেলেটি বলে, আপনাকে এত ভয় পেতে হবে না, এখানে আমি ছাড়া আর কেউ নেই। এদিকে শ্যাংয়ের কাছে তার একজন লোক এসে বলে, রাজকুমার, আমি ম্যাডামকে লাংচাং রাজ্যের সীমানা পর্যন্ত খুঁজলাম কিন্তু কোথাও পাইনি। শ্যাং তখন বলে, ওকে যদি পাওয়া না যায় তাহলে সবার প্রথমে আমি তোমাকে মারবো। আর আরেকটা কথা মনে রেখো, ওকে আমি জীবন্ত চাই। এদিকে রসুইয়ের মুখের ব্যান্ডেজ খোলা হয়। সে দেখতে পায় তার চেহারা একদম অন্যরকম হয়ে গেছে। তখন সেই ছেলেটি বলে, আমি যখন আপনাকে পেয়েছি তখন আপনার চেহারা খুবই খারাপ অবস্থা ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, তাই আপনার চেহারা একটু বদলে গেছে। এখানে আমরা বুঝতে পারি রসুই সেদিন জেলখানা থেকে পালিয়ে আসার সময় তার চেহারায় প্রচন্ড পরিমাণে ক্ষত হয়ে যায়
আর তার চিকিৎসা করতে গিয়ে চেহারা কিছুটা পাল্টে গেছে। রসুই বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন। ছেলেটি মাথা নাড়ে। রসুই বলে, আপনার নাম? সে বলে, আমার নাম লিন। রসুই বলে, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। লিন তখন বলে, আমি কি আপনার নাম জানতে পারি? রসুই বলে, আমার নাম। সে তখন ভয় পেতে থাকে। এদিকে আমাদেরকে দেখানো হয় শ্যাং একটা জিনিস পেয়েছে, আর সে সেটাকে হাতে নিয়ে বলে, পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব। আর এদিকে রসুই তার নাম বলে রুইয়াও। পরদিন রসুই বাড়ির এক দাসীর সঙ্গে বাড়িটা ঘুরে দেখছিল। দুজন দাসী তাকে দেখে ভয় পেয়ে যায়। রসুই বলে, ওরা ভয় পাচ্ছে কেন? সেই মেয়েটি বলে, আমাদের সাহেব কখনো সুন্দরী মেয়েকে বাড়িতে আনেনি, তাই হয়তো ওরা একটু অবাক হয়ে গেছে। এরপরে সে আরেকটি মেয়েকে দেখিয়ে বলে, এটা হলো আমাদের বড় ম্যাডাম, ছোট সাহেবের বড় বোন। দেশে প্লেগ অনেক বেড়ে গেছে, তাই সে রাজ্যবাসীর জন্য বাইরেই ছিল, আজকেই ফিরে এসেছে। লিনের বড় বোন যখন রসুইকে দেখে তখন সেও চমকে ওঠে। রসুই তখন নিজের পরিচয় দেয় লিনের বন্ধু হিসেবে, আর তার নাম বলে রুইয়াও। সবার চমকে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে সেটা আমরা পরে জানতে পারবো। এরপরে সেই দাসী রসুইকে বলে, তারা দুজন আপন ভাই বোন নয়, ছোট সাহেবের মাকে আমাদের বড় হুজুর পরে বিয়ে করেছে। তখন ছোট সাহেব একদম ছোট ছিল, তবে আমাদের ছোট সাহেব বড় সাহেবের মতোই একজন ভালো জেনারেল হয়েছে। রসুই বলে, লিন জেনারেল? দাসী বলে, হ্যাঁ। তখনই লিন সেখানে আসে। রসুই বুঝতে পারে এখানে তার বেশি দিন থাকা ঠিক হবে না, তাই সে ঘরে গিয়ে লিনকে বলে, আমি উত্তরের দিকে চলে যেতে চাই, তাই আমার একটা নৌকার প্রয়োজন। লিন তখন বলে, আমরা রাজ্যের একদম উত্তর সীমান্তে আছি, এরপর তো বর্ডার, এরপর লাংচাং রাজ্য। কিন্তু রসুই এই কথার কোনো উত্তর দেয় না। লিন তখন বলে, ঠিক আছে, আমি নৌকার ব্যবস্থা করে দেব। রসুই বলে, শুনেছি আপনাদের এদিকে নাকি প্লেগ ছড়িয়ে গেছে, তাহলে আমাকে নিয়ে একটু বনে যাবেন, আমি প্লেগের ওষুধ চিনি। লিন বলে, ঠিক আছে। এরপরে তারা নদীর পাড়ে আসে। রসুই সে জড়িবুটিটা পেয়ে যায়। সে ভীষণ খুশি ছিল, আর লিন মুগ্ধ হয়ে তাকে দেখছিল। এরপর লিন বলে, তুমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে। তখন গ্রামবাসীরা বলতে থাকে, হ্যাঁ সত্যি, আপনি খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, আমাদের জেনারেল অনেক ভাগ্যবান। লিন তখন মুচকি হাসে। এরপরে তারা বনের রাস্তা দিয়ে হাঁটছিল। লিন তখন বলে, ওষুধের ব্যাপারে আপনার এত জ্ঞান কিভাবে আসলো? রসুই বলে, কারণ আমি এগুলো শিখেছি। এক সময় একজনের জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম সে আমার জীবনে একটা দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্নের কাছ থেকে হয়তো আমি কখনো পালাতে পারবো না। লিন বলে, কিন্তু আপনি পালিয়ে এসেছেন, তাই এখন সেই দুঃস্বপ্ন দেখে আপনি আর ভয় পাবেন না। রসুই এই কথা শুনে খুশি হয়। বাড়িতে আসার পর হঠাৎ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে শুরু করে। বৃষ্টি দেখে রসুইয়ের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়তে থাকে। সেখানে সে তার সামনে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখে, আর কেউ একজন তাকে অনেক আজে বাজে গালিগালাজ করছিল। রসুইয়ের তখন প্যানিক অ্যাটাক আসে। ওই সময় লিন সেখানে আসে, আর সে তাকে কোলে নিয়ে ঘরে চলে যায়। এদিকে দেখা যায় এই দৃশ্য লিনের বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর শ্যাংয়ের কাছে তার উপদেশটা আসে। সে বলে, শুনেছি মহারাজের নাকি শরীর খারাপ, তাই ভাবলাম রাজকুমার হয়তো চিন্তা করছে, সে কারণে রাজকুমারকে দেখতে আসলাম। শ্যাং বলে, বাবার শরীর খারাপ নিয়ে চিন্তা করি না, বাবা সুস্থ হয়ে যাবে। উপদেশটা তখন বাইরে চলে আসে। তখন সে একজন লোককে জিজ্ঞেস করে, ওই বুড়ো আর কতদিন বাঁচবে? সেই লোক বলে, মহারাজ আর সর্বোচ্চ 2 মাস বাঁচবে। উপদেশটা বলে, তাহলে আমাকে এই রাজকুমারকে প্রাসাদে নিয়ে যেতে সাহায্য করবে। এদিকে রসুই যখন বাইরে আসে তখন লিন তাকে বলে, শুভ সকাল। রসুই বলে, কিন্তু এখন তো বিকাল। লিন তখন বলে, আজ অনেক ভালো খাবার আনা হয়েছে, তুমি কি খেয়েছো? না খেয়ে থাকলে আমি তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। রসুই বলে, না লাগবে না, একটু পর আমি আর আপনি একসঙ্গে খাবো। লিন এতে অনেক খুশি হয়। এরপরে তারা একসঙ্গে বসে যখন খাবার খায় তখন লিনের বোন রসুইকে জিজ্ঞেস করে, তুমি মাছ কেন খাচ্ছ না? এটা রান্না খুব ভালো হয়েছে। রসুই তখন বলে, আমি মাছ খেতে পারি না, আমার শরীরে অ্যালার্জি হয়, আমি সমুদ্রের লাল জাতীয় মাছ খাই। এরপরে খাবার শেষ করে তারা দুজন আবারও বনে আসে কিছু ঔষধি সংগ্রহ করার জন্য। তখন রসুইয়ের নজর পড়ে একটি খরগোশের উপর। সে খরগোশটি হাতে নিয়ে বলে, তুমি কি অসুস্থ? এরপর সে বুঝতে পারে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে যখন তার দিকে তাকায় তখন দেখতে পায় এটা শ্যাং। রসুই তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তার হাত থেকে খরগোশটা পড়ে যায়। শ্যাং বলে, তুমি কে? ভয়ে রসুইয়ের তখন হাত পা কাঁপতে শুরু করে। শ্যাংয়েরও তার উপরে সন্দেহ হয়, কারণ ঠিক এইভাবে করেই একদিন রসুইও তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আহত? রসুই সেখান থেকে চলে যেতে চাইলে শ্যাং তার হাত ধরে। তখন গ্রামের এক মহিলা বলে, আরে ছেলে, তুমি এই মেয়েটাকে ডিস্টার্ব করছো কেন? তখন শ্যাং তার গলায় তলোয়ার ধরে। রসুই তখন সে তলোয়ারের সামনে চলে আসে। শ্যাং বলে, আমি শেষবার জিজ্ঞেস করছি তুমি কে? ওই সময় লিন সেখানে আসে, আর সে মাটিতে বসে বলে, ক্ষমা করে দিন রাজকুমার। সবাই তখন জানতে পারে যে এটা রাজকুমার।
তারা সবাই তখন মাটিতে বসে পড়ে। লিন বলে, ও যদি কোনোভাবে আপনার অসম্মান করে থাকে তাহলে ওর হয়ে আমি ক্ষমা চাইছি, দয়া করে ওকে ক্ষমা করে দিন। এরপর লিন বলে, আমরা এখন আসি। তারা যখন চলে যাচ্ছিল তখন শেং তাদের বাস্কেটে কিছু জড়িবুটি দেখতে পায়। তখন তার পুরনো কথা মনে পড়ে। একদিন সে যুদ্ধ করতে করতে আহত হয়ে পার্শ্ববর্তী রাজ্য লাংচাঙে চলে গিয়েছিল। তখন সে বনের মধ্যে গাছপালার ভেতর মাটিতে শুয়ে পড়ে। ওই সময় রসুই এসে তাকে জিজ্ঞেস করে, আপনি কি আহত? প্রথমে শেং তার উপর তলোয়ার ধরে। এরপর অতিরিক্ত ব্লিডিং এর কারণে সে অনেক বেশি আহত হয়ে যায়। তখন রসুই তার ব্লিডিং এর জায়গায় তার জামার একটা অংশ ছিঁড়ে সেখানে বেঁধে দেয় আর বলে, আপনাকে ওষুধ খেতে হবে, নইলে এই আঘাত ভালো হবে না। শেং তখন অজ্ঞান হয়ে যায়। এসব মনে করেই শেং থমকে দাঁড়িয়ে থাকে। এদিকে রসুই এখনো ভয় পেয়েছিল। এরপর রাতে লিনের বড় বোন লিনকে বলে, তোমার সঙ্গে কবে রসুইয়ের দেখা হয়েছে? তুমি তো এই ব্যাপারে আমাকে কখনো বললে না। লিন বলে, ও আমার অনেক পুরনো বন্ধু, তুমি বড় বোন, তাই তোমাকে সব কথা জানানো হয় না। তখনই শেং তাদের বাড়িতে এসে হাজির হয়। তাকে দেখে লিন আর তার বোন এবং বাকিরা সবাই সম্মান জানায়। পরদিন সকালে লিন রসুইয়ের ঘরে আসে। সে বলে, তোমার দুঃস্বপ্ন কি তাহলে রাজকুমার? রসুই মাথা নেড়ে হ্যাঁ বলে। লিন তখন বলে, আমি বুঝতে পারছি এটা তোমার জন্য অনেক কঠিন একটা ব্যাপার, তবে তুমি যদি সারাক্ষণ ঘরে বন্দী হয়ে থাকো তাহলে তার সন্দেহ আরো বেড়ে যাবে। আমি সবকিছু সামনে নেব, তবে তোমাকে আমার সাথে থাকতে হবে। এরপর সে যখন বাইরে আসে তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বুঝলাম না, হঠাৎ করে রাজকুমার আমাদের বাড়িতে কেন চলে আসলো? লিন তখন বলে, তুমি ভালোভাবে তার যত্ন নেওয়ার ব্যবস্থা করো। অ্যাসিস্ট্যান্ট বলে, শুনেছি তার বউ নাকি পালিয়ে গেছে, তাহলে বউকে না খুঁজে এখানে কেন এসে পড়ে আছে? নাকি আমাদের ম্যাডামই তার বউ? লিন তখন বলে, বেশি ভেবো না, তুমি সবাইকে গিয়ে এটা বলবে যে রসুইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, শুধুমাত্র আয়োজন করে মানুষকে জানানোটা বাকি আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো দেখছি অনেক চালু। লিন রেগে গেলে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সবাই একসঙ্গে খাবার খেতে বসে। শেং রসুইকে বলে, জেনারেলের বিয়ে রাজ্যের একটা অনেক বড় ঘটনা, তাহলে রাজপ্রাসাদের কেউ কেন জানে না? লিন তখন বলে, অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, তখন পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়ে গেছে। আমি মহারাজকে জানানোর সময় পাইনি, রাজকুমার চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। শেং তখন বলে, অনেকদিন পর দেখা হয়েছে, তাহলে এতদিন উনি কোথায় ছিলেন? লিন তখন বলে, আমি কি জানতে পারি রাজকুমার এগুলো কেন জিজ্ঞেস করছেন? শেং তখন বলে, আসলে আমি খবর পেয়েছি লাংচাং রাজ্যের কিছু লোকেরা আমাদের রাজ্যে চলে এসেছে, তাই সবার সুরক্ষার কথা ভেবে আমি জিজ্ঞেস করছি। তখন লিনের বড় বোন বলে, সে তার বাড়িতে ছিল, আর এরপর একদিন আমরা দুজনেই কেনাকাটা করতে শহরে যাই, ওই দিনই আমাদের দেখা হয়। তোমার কি মনে নেই তুমি পছন্দ করে একটা ব্রেসলেট আমাকে কিনে দিয়েছিলে? রসুই তখন বলে, হ্যাঁ। শেং বলে, আপনি দেখতে অনেকটা আমার পুরনো এক বন্ধুর মতো। লিন তখন বলে, রাজকুমার, আপনি যাওয়ার আগে আমাদেরকে একটু বলবেন, আমি আমার লোক আপনার সঙ্গে পাঠাবো আপনাকে এগিয়ে দেওয়ার জন্য। শেং বলে, আপনাকে কে বললো যে আমি চলে যাচ্ছি? আমি আরো কিছুদিন এখানে থাকবো। এরপর রাতে লিন রসুইয়ের ঘরে আসে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আজকের রাতটা আমাকে এই ঘরেই থাকতে হবে। রসুই বলে, আপনি কেন ক্ষমা চাইছেন? আমি তো আরো আপনাকে বিপদে ফেলে দিলাম। তখন লিন বুঝতে পারে কেউ একজন তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে তখন রসুইয়ের মুখ চেপে ধরে। সেই লোক তখন চলে যায়। এরপর লিন বলে, আমি জানি তুমি হলে সেই রাজকুমারী যে কিনা রাজকুমার শেং এর প্রাসাদ থেকে পালিয়ে গিয়েছিলে। রসুই বলে, আপনি কিভাবে বুঝতে পারলেন? লিন বলে, রাজকুমারকে ভয় পাওয়া, উত্তরের দিকে যেতে চাওয়া, এই সব কিছুতে এমনিতেই বোঝা যায়। রসুই বলে, তাহলে আপনি আমাকে সাহায্য কেন করছেন? আমি তো আপনার শত্রু। লিন বলে, যুদ্ধ আমাদের দুই রাজ্যের ভেতর, তার মানে এই না যে আমরা নির্দোষ লোকেদের ধরে মেরে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ধোকা দেব না। রসুই তখন বলে, আমার নাম রসুই, অর্থাৎ আজ সে তার আসল পরিচয় লিনকে দিয়ে দিয়েছে। পরদিন রসুইয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় লিন তলোয়ার নিয়ে বসে বসে ঘুমাচ্ছে। রসুই তখন মুচকি হাসে। এর কিছুক্ষণ পর শেং লিন আর রসুইকে নিয়ে একটা খাদের কাছে এসেছে। শেং বলে, আমি আপনাকে দেখাতে আনলাম, প্রাসাদ থেকে পালিয়ে যেতে চাইলে এই খাদ থেকে লোকে লাফিয়ে পড়ে, কারণ এর নিচেই রয়েছে অন্য রাজ্য। শেং বলে, লাভ দেওয়ার ব্যাপারটা জানি না, তবে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। শেং তখন বলে, আমাদের রাজ্যের একদম সীমান্তবর্তী এলাকা এটা, তাহলে আমি বুঝতে পারছি না আপনার দেশ কোথায়, মানে আপনি কোথা থেকে এসেছেন? রসুই তখন বলে, আমি খুবই ছোট্ট একটা এলাকা থেকে এসেছি। আমি আবার যখন যাব তখন মাকে বলে আপনার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে আসব, তাহলেই আপনি বুঝতে পারবেন আমাদের এলাকার খাবার কত সুস্বাদু। এই কথাগুলো যখন রসুই বলছিল তখন তার হাত থরথর করে কাঁপছিল। শেং বলে, আজকের পরিবেশটা আপনার কাছে কি একটু ঠান্ডা মনে হচ্ছে না? তখনই ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে। লিন আর রসুই দুজনেই তখন ভয় পেয়ে যায়।
শ্যাং বলে, আমাদের রাজ্যে প্রায় বৃষ্টি হয়, আপনি যদি আমাদের রাজ্যের কাছাকাছি থেকে থাকেন তাহলে আপনার তো বৃষ্টিতে অভ্যাস থাকার কথা। লিন ছাতা ওপেন করতে গেলে শ্যাং তাকে বাধা দেয়। রুশির অবস্থা তখন অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন ঘোড়ার গাড়ি চলে আসলে লিন তাকে বলে, রাজকুমার, আপনার বৃষ্টিতে ভেজা ঠিক হবে না। তারা যখন চলে যেতে চায় তখন শ্যাং রুশির ঘাড়ে কিছু একটা খেয়াল করে। সে তখন তার হাত ধরে ফেলে। তখন আমাদেরকে দেখানো হয় অনেক আগে রুশি শ্যাংকে নিজের বাড়িতে রেখে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিল। একদিন হঠাৎ বৃষ্টির শব্দ শুনে রুশি ভয় পেয়ে নিচে বসে পড়ে। শ্যাং যখন তার কাছে যায় তখন সে তার ঘাড়ে একটি আঘাতের চিহ্ন দেখতে পায়। শ্যাং বলতে থাকে, লিন, তোমার স্ত্রী বৃষ্টিতে এত ভয় পায় কেন? রুশি তখন বলে, কাল রাতে অনেক ঠান্ডা পড়েছিল, আমার শরীরটা এমনিতেই ভালো না, তাই বৃষ্টির পানিতে আমার অনেক খারাপ লাগছে। শ্যাং তখন তার কোটটা রুশির গায়ে দিয়ে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। রুশি গাড়িতে ওঠার সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। লিন তার কপালে হাত দিয়ে বুঝতে পারে তার জ্বর এসেছে। অসুস্থ অবস্থায় রুশি তার ছোটবেলার কথা মনে করতে থাকে, যেখানে কেউ একজন তাকে অনেক বকাঝকা করছিল আর তার আশেপাশে অনেক লাশ ছিল। ওই সময় তার ঘাড়ে একটা আঘাত লেগেছিল, যার দাগই এখন পর্যন্ত তার ঘাড়ে রয়েছে। এরপর রুশির ঘুম ভেঙে যায়। তখন লিন ওষুধ বানিয়ে তার কাছে আসে। রুশি তখন তার ঘাড়ের উপর থেকে পাতলা টিস্যুর মতো কিছু একটা উঠিয়ে ফেলে। লিন তখন বলে, তুমি আসলেই রাজকুমারকে ভালোভাবে চেনো। রুশি বলে, এরপরও আমার মনে হয় আমার উপর থেকে তার সন্দেহ যাবে না, তাই এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। লিন বলে, ঠিক আছে, আমি একটা নৌকার ব্যবস্থা করব, কালই তুমি এখান থেকে চলে যাবে। রুশি বলে, কিন্তু আমি হঠাৎ করে যদি এভাবে চলে যাই তাহলে তো রাজকুমারের সন্দেহ হবে। এরপর শ্যাং এক লোককে ধরে নিয়ে আসে। সে তাকে রুশির ছবি দেখিয়ে বলে, এটা কি তোমাদের বাড়ির মেয়ে? সেই লোক বলে, আমাদের বাড়ির একটা মেয়ে আছে, সে কিছুদিন আগে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, তবে এই মেয়ে সেই মেয়ে নয়। শ্যাংয়ের তখন আরো সন্দেহ হয়ে যায়। পরদিন লিন রুশিকে জিজ্ঞেস করে, এখান থেকে চলে যাবার পর তুমি কোথায় যাবে? রুশি বলে, পৃথিবী অনেক বড়, আমার থাকার একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এতদিন আমার খেয়াল রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর দেখা যায় রাজকুমারের অ্যাসিস্ট্যান্ট সেই লোককে নিয়ে এদিক দিয়েই কোথাও যাচ্ছে। এটা লিনের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে আর সে বুঝতে পারে এবার তাকে কিছু করতে হবে, কারণ লিন তাকে আগেই সব পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। এরপর লিন আর রুশি যখন প্রাসাদ থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল, শ্যাং বলে, তোমরা কোথায় যাচ্ছ? লিন বলে, আমরা কিছু জড়িবুটি আনতে যাচ্ছি। শ্যাং বলে, ঠিক আছে, আমিও তাহলে যাব। তখনই লিনের লোক এসে রাজকুমারকে বলে, রাজকুমার, আমার আপনাকে কিছু জানানোর আছে। শ্যাং তখন তার কথা শুনতে চলে যায়। এরপর দেখা যায় লিন রুশিকে এক নৌকায় উঠিয়ে দিয়েছে আর বলে, সাবধানে যেও। লিনের ভীষণ খারাপ লাগছিল, তবে তার তো কিছু করার নেই। নৌকা সবেমাত্র চলতে শুরু করেছে, তখনই শ্যাং সেখানে চলে আসে। সে লিনকে বলে, তোমরা তো জড়িবুটি খুঁজতে এসেছিলে, তাহলে নদীর পাড়ে কেন এসেছো? লিন বলে, ওর মা অসুস্থ, তাই তাড়াহুড়ো করে ও ওর বাবার বাড়িতে চলে গেছে। এটা শুনে শ্যাং প্রচন্ড রেগে যায় আর সে লিনের উপরই আক্রমণ করে দেয়। লিনের গায়ে একটা আঘাত লেগেও যায়। এই সকল শব্দ রুশি নৌকায় বসে শুনতে পায় আর সে তার সাথে থাকা খাবার দাবার নিয়েই আবার ফিরে চলে আসে। শ্যাং বলে, তুমি কোথায় গিয়েছিলে? রুশি বলে, আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম, চলেও এসেছি। আমি আপনার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছি। শ্যাং আর কিছু বলে না। শ্যাং আর লিন দুজনেই ঘোড়া চড়ে সামনের দিকে যেতে শুরু করে। এরপর রুশি আর লিনের বড় বোন নদীর পাড় দিয়ে যখন হাঁটছিল তখন সে রুশিকে বাও নামে ডাকে। রুশি তখন কিছুটা অবাক হয় আর লিনের বোন তার দিকে এগিয়ে যাচ্ছিল। রুশি বলে, আপনি কি করতে চাইছেন? লিনের বোন বলে, তুমি কি প্রতিশোধ নিতে ফিরে এসেছো? তাহলে আমি তোমাকে বলে রাখছি, তুমি কিন্তু বাকিদের ক্ষতি করবে না। তখন সে কল্পনা করে বাও আর সে একদিন এরকম নদীর পাড়ে এসেছিল আর এরপর হঠাৎ সে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। সে লিনের বোনকে তাকে সাহায্য করার জন্য বারবার সাহায্য চাইতে থাকে, কিন্তু সে তাকে সাহায্য করে না আর বাও সেখানেই মারা যায়। বর্তমানে সে তাকে ধাক্কা দিতে চায়, কিন্তু ওই সময় শ্যাং আর লিন সেখানে চলে আসে। এরপর তারা বাড়িতে চলে আসে। লিন বলে, আমার জন্য আজ তুমি বাড়ি যেতে পারলে না। রুশি বলে, আপনি না থাকলে তো আমি বাঁচতামই না, তাই এসব বাদ দিন। এরপর সে বলে, আজ আপু আমাকে বাও বলে ডাকছিল। এই নাম শুনে লিনের মাথা ঘুরতে থাকে আর সে সামনে বাওকে কল্পনা করতে থাকে যে কিনা তাকে স্বামী বলে ডাকছিল। লিন তখন অনেক অসুস্থ হয়ে যায়। রুশি তখন দেখতে পায় শ্যাং তাকে যে তলোয়ার দিয়ে আঘাত করেছিল সে তলোয়ারে বিষ লাগানো ছিল। রুশি সেই বিষের ওষুধ আনার জন্য শ্যাংয়ের ঘরে যেতে চাইলে লিন বলে, তুমি যেও না, আমি এটার অন্য ব্যবস্থা করব। রুশি বলে, আপনি এর ওষুধ কোথাও পাবেন না, এটা শুধুমাত্র শ্যাংয়ের কাছেই আছে, কারণ আমি তাকে এই ওষুধ বানিয়ে দিয়েছিলাম। এরপর রুশি লুকিয়ে শ্যাংয়ের ঘরে আসে। অনেক খোঁজাখুঁজি করে
সে সেই অর্ধেক বাসিটা পায়। তখন তার মনে পড়ে আগেরবার সেই তাকে ওষুধ বানিয়ে দিয়েছিল। এরপর তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি এই এলাকার? আমি তো তোমার নাম ঠিকানা এখনো জানলাম না। শ্যাং কিছু বলতে যাবে তখনই রাজার কিছু অফিসিয়ালরা সেখানে চলে আসে। তারা রসুইকে জিজ্ঞেস করে, এখানে কি লম্বা করে কোনো ছেলে এসেছে? রসুই তখন বলে, না, এখানে আমি একাই থাকি। অফিসিয়ালরা বলে, সেটা তো আরো ভালো কথা। তারা ঘরের ভেতরে আসতে চাইলে শ্যাং তাদের উপর তীর ছুঁড়ে মারে, আর এরপর সে তার হাতে থাকা বাঁশি নিয়ে তাদের সঙ্গে ফাইট করে। ফাইটের মাঝখানে সে বাঁশিটা ভেঙে যায়। এরপর শ্যাং রসুইকে নিয়ে অন্য একটি জায়গায় আসে। রসুই জিজ্ঞেস করে, রাজার লোকেরা তোমাকে কেন খুঁজছে? তুমি কি রাজাকে মারতে এসেছো? শ্যাং বলে, আমার এখন বাড়িতে যাওয়ার সময় হয়েছে। রসুই বলে, কোথায় তোমার বাড়ি? অনেক দূরে। কিন্তু শ্যাং তার কথার কোনো উত্তর দেয় না। সে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? রসুই বলে, আমার কোনো বাড়ি নেই, আমার শুধুমাত্র একটা খাঁচা আছে। শ্যাং বলে, এই বাঁশিটা আমার মা আমাকে দিয়েছিল। আজ আমি এর অর্ধেকটা তোমাকে দিচ্ছি। এরপরে যখন আসব তখন বাকিটা নিয়ে আসব, আর তোমার উপকার প্রতিদান আমি দেব। রসুই বলে, তোমার সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে, কারণ আমার বাবা আমার একজনের সঙ্গে বিয়ে ঠিক করেছে, যাকে আমি তো ভালোবাসি না, আর সে হয়তো আমাকে ঘৃণা করে। শ্যাং বলে, যে তোমাকে ঘৃণা করবে আমি তাকে মেরে ফেলবো। রসুই এই সকল কথা কল্পনা করছিল। ওই সময় সেখানে শ্যাং চলে আসে, আর সে বলে, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে বুঝতে পারলে যে আমি লিনকে বিষ দিয়েছি? তখন রসুই বলে, আমি বুঝতে পারিনি, আমার স্বামী আমাকে বলেছে, আর সেই আমাকে বলেছে আপনার ঘর থেকে ওষুধ নিয়ে যেতে। রাজকুমার, আপনি সবসময় আমাকে কেন সন্দেহ করেন? শ্যাং বলে, কারণ ঠিক তোমার কণ্ঠের মতোই কণ্ঠের একটা মেয়েকে আমি খুঁজছি। রসুই তখন একটু হেসে বলে, সে কি আপনার স্ত্রী, যে কিনা লাংচাং রাজ্য থেকে এসেছে? আপনার কি মনে হয় সে এখনো এখানে পড়ে আছে? শ্যাং বলে, সে কোথায় যাবে? তাদের রাজ্য আমাদের রাজ্যের সঙ্গে কখনোই টিকতে পারবে না। রসুই বলে, একটা রাজ্য যতই দুর্বল থাকুক, যদি সেই রাজ্যের মানুষেরা শুনতে পায় যে তাদের রাজকুমারীকে অন্য কেউ কষ্ট দিয়েছে, তাহলে তারা অবশ্যই লড়াই করবে। তাই আপনারা তো আত্মবিশ্বাস ঠিক না। শ্যাং তখন বলে, ঠিক আছে। এরপর শ্যাং বলে, আগামীকাল আমি তোমার আর তোমার স্বামীর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ রাতে তোমার স্বামীকে বিশ্রাম করতে বলো, আমি তার জন্য ওষুধ পাঠিয়ে দেব, কারণ কালকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। এরপর লিনের বোন লিনকে বলে, তুমি আমাকে সত্যি করে বলো, ওই মেয়েটা আসলে কে, আর রাজকুমার কেন তার পেছনে পড়ে আছে? লিন বলে, আমি সঠিক জানি না, আমি শুধু এটা জানি ও রাজকুমারের পুরনো এক বন্ধু, তবে এখন আমি তাকে সাহায্য করছি রাজকুমারের হাত থেকে বাঁচতে। তার বোন বলে, তুমি কি ওকে বিয়ে করবে না? লিন বলে, সেটা আমি এখনো জানি না। লিনের বোন বলে, এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করব, আমি কাউকে তোমার ক্ষতি করতে দেব না, এমনকি রাজকুমারকেও না। এরপরে সে বলে, তুমি কি ওর চেহারায় কোনো কিছু করেছো? লিন বলে, ওর নতুন চেহারা আমি দিয়েছি, তবে আমি বুঝতে পারছি না আমি এই চেহারাটা কিভাবে দিলাম, আর এই চেহারার কাউকে আমি কোথায় দেখেছিলাম। এরপর রাতে রসুই আর লিন একসাথে শ্যাংয়ের কাছে যায়। শ্যাং বলে, আসলে আজ আমার প্রিয়তমার জন্মদিন, তবে সে তো হারিয়ে গেছে, তাই তোমাদের সঙ্গেই উদযাপন করি। রসুই মনে মনে বলে, আমার জন্মদিন? কিন্তু আমার একদমই মনে ছিল না। এরপর তারা একসঙ্গে খাবার খেতে বসে। শ্যাং রসুইয়ের জন্য সেই মাছ রান্না করিয়েছে যেই মাছে রসুইয়ের অ্যালার্জি আছে। শ্যাং এর পর একটি আগরবাতি জ্বালায়। এটা মূলত সে টাইমারের জন্য জ্বালিয়েছিল, কারণ আগরবাতিটা নিপতে নিপতে যতটুকু সময় লাগবে ওই সময়ের মধ্যে মাছ খাওয়ার ফলে রসুইয়ের শরীরে অ্যালার্জি হয়ে যাওয়ার কথা। এখানে যদি রসুই এই মাছ না খায় তাহলে সে ধরা পড়ে যাবে, তাই সে মাছ খেতে শুরু করে। কিছুক্ষণ পর সে সেখান থেকে যেতে চাইলে শ্যাং তাকে বসিয়ে দেয় আর বলে, আরো অনেক কিছু বাকি আছে। এভাবে সময় যেতে যেতে সে আগরবাতি পুরো নিভে যায়। রসুই তখন নিজের গায়ে ওয়াইন ফেলে দেয় আর বলে, আমি পোশাকটা বদলে আসি। তখনই শ্যাংয়ের সেক্রেটারি একটি পোশাক নিয়ে আসে। শ্যাং বলে, পোশাক পরিধান করার জন্য কোথাও যেতে হবে না, তুমি এখানে বসে পোশাক বদল করতে পারো। রসুই তো এসব করতে চাইছিল না, তবে এরপর সে পোশাক খুলে ফেলে আর দেখা যায় তার শরীরে কোনো অ্যালার্জি নেই। এটা দেখে রসুই আর শ্যাং দুজনেই অবাক হয়ে যায়। এরপর সেখানে সেই অসভ্য মেয়েটা আসে, যাকে আমরা আগেও দেখেছি। শ্যাং বলে, তুমি এখানে? সেই মেয়েটি বলে, ইদানিং আপনি প্রাসাদে আসছেন না, তাই আপনাকে দেখতে আসলাম। তখন সেখানে ফায়ার ওয়ার্কস জ্বলতে শুরু করে। শ্যাং আর সেই মেয়েটা তখন বাইরে চলে আসে। শ্যাং তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না আমার একদম পছন্দ না যে কেউ আমাকে ফলো করুক? সেই মেয়েটি বলে, আমি শুধুমাত্র আপনার খোঁজ নেওয়ার জন্য এসেছি। তারা সেখান থেকে চলে গেলে রসুই আর লিন ফায়ার ওয়ার্ক দেখছিল। রসুই আবারও নিজের হাত দেখে। লিন বলে, আমি তোমার ওয়াইনে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যাতে করে তোমার অ্যালার্জি রিয়াক্ট না করে, তবে এটা বেশিক্ষণ কাজ করবে না, তাই তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। রসুই বলে, আপনি বুঝতে পেরে গিয়েছিলেন যে রাজকুমার আমাকে পরীক্ষা করবে?
লিন বলে, আমি অনেকদিন ধরে ওনার সাথে আছি, আজ তোমার জন্মদিন, তবে আমি তোমার জন্য কোনো উপহার তৈরি করিনি। রসই বলে, উপহার লাগবে না, আমি শুধু চাই আপনি আমার সাথে 2 কাপ ওয়াইন খাবেন। লিন রাজি হয়ে যায়। এদিকে শ্যাং যখন বসেছিল তখন তার সৈনিক সেখানে আসে। সে বলে, রাজকুমার, শি ম্যাডাম যে এখানে এসেছে সেটা নাঙ্গ পরিবারের কেউ জানে না। এই নাঙ্গ পরিবার বলতে এখানে রাজকুমারের যে উপদেষ্টা রয়েছে তার পরিবারকে বোঝানো হয়েছে। ওই উপদেষ্টার আপন বোন রাজকুমার অর্থাৎ শ্যাংয়ের দ্বিতীয় স্ত্রী। নাঙ্গ পরিবার রাজ্যের অনেক বড় পাওয়ারফুল একটি পরিবার এবং বর্তমানে মহারাজ অসুস্থ থাকায় রাজ্যের অধিকাংশ ক্ষমতা নাঙ্গ পরিবারের হাতেই রয়েছে। শ্যাং জিজ্ঞেস করে, বাবা কি আরো অসুস্থ হয়ে গেছে? সৈনিক বলে, না, মহারাজ আগের মতোই আছে। রাজকুমার, আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে গেলে আমরা নাঙ্গ পরিবারকে একেবারে শেষ করে ফেলবো। শ্যাং কোনো কিছু বলে না। সৈনিক তখন বাইরে চলে যায়। এদিকে রসুই মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল এবং সে বলতে থাকে, আমি স্মৃতিগুলো ভুলতে পারছি না। সে কান্না করতে থাকে আর এরপর সে ঘুমিয়ে পড়ে। তখন লিন তাকে ধরে। পরদিন রসুই ঘুম থেকে উঠে যখন বাইরে আসে তখন লিন বলে, তুমি কি এখন ঠিক আছো? রসুই বলে, কাল আমি না জানি আপনাকে কি কি বলেছি। এরপর সে হ্যাংওভার কাটানোর জন্য রান্নাঘরে কিছু খাবার খেতে যায়। লিনের সৈনিক তখন বলে, ম্যাডাম কি কালকে ওয়াইন খেয়ে পাগল হয়ে গিয়েছিল? আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো খুশির সংবাদ আসতে চলেছে বাড়িতে। লিন তখন বলে, তাহলে এক কাজ করি, এর পরের বার যখন আমরা ওয়াইন খাবো না তখন তোমাকে আমাদের সঙ্গে ডেকে নেব। সৈনিক বলে, সেটা কি ঠিক হবে? লিন তখন তাকে মারতে চায়। সৈনিক দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপরে শ্যাংয়ের দ্বিতীয় স্ত্রী, যার নাম শি, সে রসুইকে বলে, শুনেছি তোমার আর জেনারেলের নাকি অফিসিয়ালি বিয়ে হবে, তাই আমি কিছু উপহার নিয়ে এসেছি। তুমি জেনারেলের স্ত্রী হতে চলেছ, তাই আমার তো তোমার সঙ্গে বন্ধুত্ব করা উচিত। আচ্ছা, তোমার বাবা মায়ের পরিচয় কি? যদি জানতে পারতাম তাহলে ভালো হতো। রসুই তখন বলে, আমিও অন্য এক রাজ্যের জেনারেলের মেয়ে। শি বলে, নামটা বলতে হবে, কারণ এভাবে তো আমার বিশ্বাস হয় না। রসুই তখন বলে, তাহলে আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। সে একটা বড় বল্লভ হাতে তুলে নেয় আর শিয়ের গলায় ধরে। শি রাগ দেখিয়ে তখন সেখান থেকে চলে যায়। তখনই শ্যাং লাংচাং রাজ্যের কিছু সৈনিকদের বেঁধে সেখানে নিয়ে আসে। রসুই দেখেই চিনতে পারে যে এরা তার রাজ্যের লোক এবং এদের মধ্যে একজন তার আত্মীয়। রসুই শ্যাংকে বলে, ওনাদেরকে কেন ধরে এনেছেন? শ্যাং বলে, কারণ ওনারা আমাদের শত্রু। রসুই বলে, ওনাদেরকে কি করবেন? শ্যাং তখন বলে, ওনাদের জন্য আজ একটা স্পেশাল পার্টির আয়োজন করা হয়েছে। দেখে মনে হচ্ছে আপনিও সবকিছু দেখতে চান, তাহলে সময় মতো আপনি চলে আসবেন। রসুইয়ের তো রাগে শরীর জ্বলে যাচ্ছিল, তবে সে কিছুই বলে না। এরপর বিকালে অনুষ্ঠান শুরু হয়ে যায়। শ্যাং লিনকে জিজ্ঞেস করে, আপনার স্ত্রীকে দেখতে পারছি না। লিন তখন বলে, আসলে ওর শরীরটা বেশি ভালো না, তাই একটু পরে আসবে। শ্যাং ইশারায় তখন একজন লোককে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রসুই সেই পরিচিত সৈনিকের সঙ্গে দেখা করতে আসে আর তাকে নিজের পরিচয় দেয় আর এখান থেকে তাকে পালিয়ে যেতে বলে। এদিকে শ্যাংয়ের লোক এসে শ্যাংকে জানায় রসুই নিজের ঘরে নেই। শ্যাং কিছু বলতে যাবে তার আগেই রসুই সেখানে চলে আসে আর সে নিজের সাথে করে একটি সেতার নিয়ে এসেছে। সে বলে, আজ আমি রাজকুমারের জন্য একটি সুন্দর সুর বাজিয়ে শোনাবো। এরপর সে সুর বাজাতে শুরু করে। সেতার বাজানো শেষ হলে শ্যাং জিজ্ঞেস করে, আপনাদের দুজনের প্রথম দেখা কোথায় হয়েছিল? রসুই তখন বলে, সেদিন আমার বাবা মায়ের অনেক ঝগড়া হয়েছিল, তাদের মারামারির মাঝখানে আমিও কিছুটা আহত হয়ে গিয়েছিলাম। রাগ করে আমি বনের ভেতর হাঁটাহাঁটি করতে শুরু করি। ওই সময় লিন শিকার করার জন্য বনে গিয়েছিল। সে আমাকে আহত অবস্থায় পায়। এরপর সে আমার চিকিৎসা করে। ধীরে ধীরে আমরা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করি। শ্যাং বলে, আমার কাছে এটা একটা গল্পের মতো মনে হলো। তখন শি বলে, রাজকুমার, সবকিছু খুবই বোরিং লাগছে। আমরা যে প্রোগ্রামের আয়োজনটা করেছিলাম সেটা কখন শুরু করবেন? শ্যাং তখন তার লোককে ইশারা করলে তার লোক তাদের সামনে লাংচাংয়ের সেই সৈনিকদের নিয়ে আসে। শ্যাং বলে, আজ সবাইকে আমি নিজের হাতে মারব। লিন তখন বলে, রাজকুমার, বাড়ির মধ্যে খুন খারাপি করা হয়তো ঠিক হবে না। কিন্তু শ্যাং কারো কথা শোনে না। তখন রসুই বলে, রাজকুমার, আমি প্রেগনেন্ট, আর এই সময় খুন খারাপি দেখা আমার ঠিক হবে না। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। শ্যাং বলে, এই কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। রসুই বলে, আমি মিথ্যা বলছি না। শ্যাং তখন বলে, ঠিক আছে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনের অফিসিয়ালি বিয়ে দেব। আজ অনেক খুশির একটি দিন, তাই আজ আর খুন খারাপি করবো না। সে রাগ করে তার লোকজন নিয়ে তাদের প্রাসাদে ফিরে যায়। এরপর শ্যাং বাইরে এসে তার লোককে বলে, কঠোর পাহারা বাড়িয়ে দাও, একটা লোকও যাতে বাড়ির বাইরে না যেতে পারে। তখন রসুই আর লিন সেখানে আসে। শ্যাং লিনকে বলে, জেনারেলের বিয়ে মানে কিন্তু রাজ্যের অনেক বড় একটা অনুষ্ঠান, তাই দেখবেন কোনো প্রকার ভুল যাতে না হয়। লিন বলে, আমি কোনো ভুল হতেই দেব না। এরপর রসুই যখন বাইরে দাঁড়িয়েছিল তখন শ্যাং তার কাছে আসে।
সে বলে, অনেকক্ষণ ধরে আপনি বাইরে যাচ্ছেন না, আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। রসুই বলে, আমার মনে হয় না সেটা ঠিক হবে। শ্যাং ঘোড়ায় বসতে বসতে বলে, আমার কথা না শোনার পরিণতি খুব খারাপ হতে পারে। তখন লিন সেখানে চলে আসে। সে বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট, তাই আমি আর আমার স্ত্রী ঘোড়ার গাড়িতে করে আপনার সঙ্গে আসছি। সে যখন রসুইয়ের হাত ধরে তখন শ্যাংয়ের মাথা প্রচন্ড খারাপ হয়ে যায়। এরপরে তারা গিয়ে পৌঁছায় একদম বর্ডারের কাছে। শ্যাং বলে, আজ একটি গেম খেলতে ইচ্ছে করছে, সামনেই বর্ডার, আমার সামনে লাংচাং রাজ্যের সৈনিকরা রয়েছে, তাদের আমি চোখ বেঁধে দিয়েছি। যখন তাদেরকে এখান থেকে যেতে বলবো তখন চোখ বাঁধা অবস্থায় তাদেরকে বর্ডার পার হতে হবে। তারা যদি বর্ডার পার হতে পারে তাহলে তো তারা বেঁচে গেল, আর নয়তো আমার তীরের আঘাতে তারা মারা যাবে। সে রসুইকে বলে, আমি আপনার সঙ্গে এই গেমটা খেলতে চাই, আপনি কি রাজি আছেন? রসুই বলে, রাজি আছি। আর এরপর শ্যাং তীর ছুঁড়তে শুরু করে। রসুই তখন তার নিজের তীরটা শ্যাংয়ের দিকে ধরে, এতে করে তার দেশের সৈনিকরা সহজে বর্ডার পার হয়ে যেতে পারে। এরপর সে তীরটা ছুঁড়ে দিয়ে শ্যাংকে বলে, আমার একটি অনুরোধ আছে, আমাদের বিয়ে চলাকালীন দুই রাজ্যে যেন কোনো যুদ্ধ না হয়, কারণ নইলে লিন যুদ্ধে চলে যাবে। শ্যাং বলে, তুমি সত্যি বিয়েটা করতে চাও? রসুই বলে, অবশ্যই। সে লিনকে বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, চলো আমরা বাড়ি ফিরে যাই। তারা যখন চলে যাচ্ছিল তখন শ্যাংয়ের চোখ একদম লাল হয়ে যায়। এরপর দেখা যায় রসুই গোসল করছে, আর শ্যাং মহলের বাইরে গার্ডদের মেরে গোসলখানায় চলে এসেছে। আর সে রসুইকে বলে, তুমি কি ভেবেছ তুমি চেহারা বদল করে ফেললেই আমার হাত থেকে ছাড় পেয়ে যাবে? তখনই শ্যাংয়ের ঘুম ভেঙে যায়। আসলে এটা তার স্বপ্ন ছিল। সে তখন তার হাতে সেই ভাঙা বাঁশিটা নেয়। অন্যদিকে রসুই লিনকে বলে, কিছুদিন আমাদেরকে নাটক করতে হবে। লিন তখন বলে, আমি যদি বলি আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই, আমি যদি জেনারেল না হয়ে একটা সাধারণ ছেলে হতাম, তাহলে কি এটা সম্ভব হতো না? রসুই তখন বলে, না, কারণ আমার কাছে মন বলতে কিছুই নেই, সব আগেই একজন নষ্ট করে ফেলেছে। তখনই সে একটি বাঁশির শব্দ শুনতে পায়, আর দেখা যায় শ্যাং বাঁশি বাজাচ্ছে। শ্যাং বলতে থাকে, এই মেয়েটা যদি তুমি না হয়ে থাকো তাহলে তুমি কোথায় চলে গেলে? এরপর সে আবারও বাঁশি বাজাতে শুরু করে। রসুই এসে আড়াল থেকে তাকে দেখছিল, আর লিন রসুইকে দেখছিল। এরপর কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই বাড়িতে কিছু সন্ত্রাসরা ঢুকে পড়ে। তখন শ্যাং রসুইকে বাঁচিয়ে নিয়ে যায়। সে সেই সন্ত্রাসদের বলে, জেনারেলের বাড়িতে আসার সাহস কি করে হলো? তারা বলে, আমরা শুধুমাত্র জেনারেলের বউকে নিয়ে যেতে এসেছি, তাই তুমি যদি মাঝখানে না আসো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। তবে লিন, বাকি সৈনিকরা আর শ্যাং মিলে সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র একজন লোক বেঁচে ছিল। শ্যাং তার গলায় তলোয়ার ধরে জিজ্ঞেস করে, বলো তোমাদেরকে কে পাঠিয়েছে? সে কিছু একটা বলতে যাবে, তখন লিনের বোন একটা অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলে। এর থেকে বোঝা যায় এই সন্ত্রাসদের লিনের বোন এনেছিল, তবে কেন তা আমরা একটু পরে জানতে পারবো। এখন সে শ্যাংকে বলে, আমার মনে হয়েছে সে আপনার উপর আক্রমণ করবে, তাই আমি তাকে মেরে ফেলেছি। এই কথায় শ্যাং আর কিছু বলে না। শ্যাংয়ের প্রচন্ড আঘাত লেগেছিল, আর সেখান থেকে অনেক ব্লিডিং হচ্ছিল। রসুই তার বিয়ের জামাটা ছিঁড়ে শ্যাংয়ের পেটে বেঁধে দেয়। এত সব ঝড়ঝাপটায় তাদের অফিসিয়ালি বিয়েটা আর কমপ্লিট হয় না। এরপর পরদিন সকালে রাজপ্রাসাদ থেকে ডাক্তার আসে। সবাই ভাবে হয়তো রাজকুমারের জন্য এসেছে, তবে ডাক্তার বলে, আমি জেনারেলের স্ত্রীকে দেখতে এসেছি, রাজকুমার আমাকে এসে ওনাকে পরীক্ষা করার জন্য বলেছে। রসুই এখানে আর কোনো কথা বাড়ায় না। এরপর দেখা যায় লিন শ্যাংকে বলে, আমার পরিবারের জন্য আপনি এতটা ভাবছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। শ্যাং বলে, আপনার পরিবার রাজ্যের জন্য অনেক মূল্যবান একটি পরিবার। আপনার সন্তানটি যদি ছেলে হয় তাহলে ভবিষ্যতে সেও আবার জেনারেল হবে, তাই আপনার সন্তানের সুরক্ষা তো আমাকে দেখতে হবে। এরপর রাজপ্রাসাদের ডাক্তার সেখানে আসে। সে বলে, রাজকুমার, ম্যাডাম 3 মাসের প্রেগনেন্ট এবং গর্ভের বাচ্চাও ভালো আছে। তখন লিন কল্পনা করে আগেই রসুই তাকে বলেছিল, শ্যাং আমাদের কথা কখনোই বিশ্বাস করবে না, সে অবশ্যই পরীক্ষা করবে। আমি জানি আপনি কিছু ডাক্তারি বিদ্যা পারেন, আর আমিও কিছু জানি, তাই আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যাতে করে ডাক্তার যদি চেক করে তাহলে যেন আমার নার্ভে 2টা হার্টবিট পায়। লিন বলে, সমস্যা নেই, এটা আমি করে দিতে পারবো। কিন্তু শ্যাং এই কথা একদম অবাক হয়ে যায়। সে ডাক্তারকে বলে, আপনি শিওর? ডাক্তার তখন শ্যাংয়ের কানে কানে বলে, ভুল নেই। শ্যাং তখন লিনকে অভিনন্দন জানিয়ে চলে যায়। এরপর রাতে শ্যাং আবারও বাঁশি বাজাতে শুরু করে। তখন রসুই সেখানে আসে। সে বলে, রাজকুমার, আপনি আমাকে ডেকেছেন? শ্যাং বলে, কিছুদিন ধরে আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই সেগুলোকে দয়া করে মনে রাখবেন না। রসুই তখন বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি রাজকুমারীকে কেন খুঁজে বেড়াচ্ছেন? শ্যাং তখন বলে, কারণ আমি তাকে ভালোবাসি। রসুই তখন বলে, কিন্তু আপনাদের 2 রাজ্যের মধ্যে তো যুদ্ধ, তাহলে আপনি তাকে কি করে ভালোবাসেন? শ্যাং বলে, সবকিছুর পরও আমি তাকে ভালোবাসি। রসুই বলে, যদি আপনি তাকে ভালোবেসে থাকেন তাহলে পুরো রাজ্যে আপনার অত্যাচারের ব্যাপারে এত কথা কেন ওঠে?
শ্যাং বলে, মানুষ যা দেখে তাই তো বলবে, কিন্তু আমি জানি এমন অনেক কিছু জিনিস আছে যেখানে আমি নিজেকেই নিজে সাহায্য করতে পারি না। রসুই বলে, এটা কি করে সম্ভব? আপনি নিজেই তো রাজকুমার, আপনাকে কে কন্ট্রোল করবে? নাকি নাঙ্গু পরিবার? শ্যাং তখন বলে, হ্যাঁ, নাঙ্গু পরিবার। তারা আমার বাবার অসুস্থতার পর থেকেই তাদের ক্ষমতা হাসিল করতে শুরু করে দিয়েছে। রাজ্যের 4 ভাগের 3 ভাগ মিলিটারি পাওয়ার তাদের হাতে। তারাই রসুইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তারা রসুইকে বন্দি করে তাদের রাজ্যের অনেক সৈন্যদের মেরেছে। তাদের কথা শুনতে তাদের মেয়েকে আমি বিয়েও করেছি। আমি যদি আমার ভালোবাসা রসুইয়ের উপর দেখাই, তাহলে তারা যে কোনো সময় তাকে মেরে ফেলবে। তাই আমি তার থেকে দূরে থাকতে শুরু করি। কিন্তু এর ফলে আমি কখন যে তার কাছ থেকে এতটা দূরত্বে পৌঁছে গেছি তা আমি জানতেও পারিনি। আমি ভেবেছিলাম যদি রসুইয়ের একটা বাচ্চা হয় তাহলে তার একটা উত্তরাধিকার হবে। সেই সুযোগ নিয়ে আমি রসুইকে অফিসিয়াল রাজকুমারের স্ত্রী হিসেবে ঘোষণা করে দেব, যাতে করে তাকে কেউ বলি না করতে পারে। যদি একবার সে রাজবংশের উত্তরাধিকারের মা হয়ে যায়, তাহলে তাকে বা আমাকে আটকানোর মতো ক্ষমতা সবারই অনেক অংশ কমে যাবে। কিন্তু কোনো কিছুই আর হলো না। মাঝখান থেকে আমি রসুইকেও হারিয়ে ফেলেছি। এইসব কথা শুনে রসুইয়ের চোখে পানি চলে আসে। শ্যাং বলে, আপনারা ভালো থাকবেন, কাল আমি বর্ডারে চলে যাব। রসুই বলে, সাবধানে যাবেন। এরপর সে চলে আসে আর মনে মনে বলে, হয়তো এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। এরপর রসুই হাঁটতে হাঁটতে এমন একটি ঘরে এসে পৌঁছায়, যেই ঘরে তার বর্তমান চেহারার মতো অনেকগুলো ছবি আঁকা ছিল, অনেক অলংকার সামগ্রী ছিল। সে কোনো কিছু বুঝতে পারে না। তখন লিনের বোন সেখানে আসে। সে বলে, আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে শুধু কিডন্যাপ করতে চেয়েছিলাম। আমি জানি না তুমি আসলে কে, তবে তোমার কারণে আমার ভাইয়ের জীবন আমি আবারও নষ্ট হতে দেখতে পারছি। যদি সে তার সকল স্মৃতি ফিরে পায়, তাহলে সে আমাকে ঘৃণা করবে, আর এটা আমি কখনোই চাই না। এই বলে সে রসুইয়ের উপর আক্রমণ করে দেয়। তখন লিন সেখানে আসে আর সে তলোয়ার ধরে ফেলে। সে বলে, আপু তুমি এগুলো কি করছো? সে যখন চারদিকে তাকায়, তখন সে আবারও সেই মেয়েটিকে দেখতে পায়, যে কিনা তাকে স্বামী বলে ডাকছিল। লিন কোনো কিছুই বুঝতে পারে না আর সে মাটিতে বসে পড়ে। তখন লিনের সৈনিক এসে বলে, রাজকুমার একা জঙ্গলে চলে গেছে সৈন্যদের মারতে। সেখানে এখন অনেক বৃষ্টি হচ্ছে, আমাদেরও সেখানে যাওয়া উচিত। কিন্তু লিন তো এখন অসুস্থ, তাই রসুই বাইরে আসে। সে তখন ঘোড়া চড়ে সৈনিককে বলে, তুমি লিনকে বলে দিও আমি ফিরে আসবো। এরপর সে ঘোড়া নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে লিনের সবকিছু মনে পড়ে গেছে। লিনের বোন বলে, তোমার সবকিছু মনে পড়ে গেছে তাই না? তুমি কি তোমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেবে না? আসলে লিনের বোন এটা সহ্য করতে পারছিল না যে তার ভাই অন্য একটা মেয়েকে এত ভালোবাসে। সে তখন পাগল হয়ে গিয়েছিল আর তাই লিনের স্ত্রীকে মেরে ফেলেছে। লিন বলে, আমি কার কাছ থেকে প্রতিশোধ নেব? তুমি আমার বোন। তার বোন বলে, আমি খুব খারাপ মানুষ, তোমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। তোমার দিকে আমি তাকাতেও পারছি না, তাই আজ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কাল থেকে আমি ব্যারাকে থাকবো। যুদ্ধে যদি আমি মারা যাই, তাহলে আমার লাশটা পুড়িয়ে ফেলো। আমি তোমার খেয়াল রাখতে পারিনি, তাই বাবা মায়ের পাশে আমার কবর মানাবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে রসুই জঙ্গলে চলে এসেছে। সেখানে অনেক লাশ পড়েছিল, তবে সে সেখানে শ্যাংকে খুঁজে পায় না। সে যখন আরো সামনে যেতে চায়, তখন সে একটি জালে আটকা পড়ে যায়। মূলত এটা ছিল একটা ফাঁদ, যেটা জঙ্গলিরা দিয়ে রাখে পশু ধরার জন্য। ওই সময় বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির কারণে রসুই অজ্ঞান হয়ে যায়। তখন শ্যাং আহত অবস্থায় সেখানে আসে। সে জাল কেটে রসুইকে কোলে নেয়। এরপর সে তাকে একটি পুরনো কুটিরে নিয়ে আসে। রাতে রসুইয়ের ঘুম ভাঙলে সে দেখতে পায় শ্যাংয়ের অবস্থা খুবই খারাপ। সে যখন তার পোশাক খুলে, তখন দেখতে পায় তার বুকে একটা আঘাত লেগেছে। সে আবারও নিজের জামা ছিঁড়ে শ্যাংয়ের গায়ে ব্যান্ডেজ করে দেয়। এরপর বসে থাকতে থাকতে সে পাশেই শুয়ে পড়ে। কিছুক্ষণ পর শ্যাংয়ের জ্ঞান ফেরে। তার কাছে তখন মনে হয় তার পাশে আগের রসুই শুয়ে আছে। সে তখন তাকে জড়িয়ে ধরে। এরপর লিনরাও খুঁজতে খুঁজতে সেই কুটিরের সামনে চলে আসে। তখন তারা দেখতে পায় রসুই অসুস্থ শ্যাংকে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসছে। রসুই সামনে লিনকে দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়িতে আসার পর রসুই সারা দিন রাত শ্যাংয়ের সেবা করে, কিন্তু এরপর সে বুঝতে পারে শ্যাংয়ের আঘাত থেকে এখনো ব্লিডিং হচ্ছে। সে তখন লিনের সঙ্গে কথা বলতে চাইলে লিন নিজেই সেই ঘরে চলে আসে। লিন আঘাত দেখে বলে, এটা কোনো মারাত্মক বিষের কারণে হয়েছে। এই বিষ কাটাতে হলে আমাদের তুষার পদ্মফুল দরকার। এর কিছুক্ষণ পর লিন রসুইকে বলে, আমি তুষার পদ্মফুল আনতে যাচ্ছি। রসুই বলে, কিন্তু ওই পদ্মফুল খুবই দুর্গম এলাকায় ফোটে। লিন বলে, উনি আমাদের রাজকুমার, ওনাকে বাঁচানো আমাদের কর্তব্য। উনি যদি জানতে পারে ওনাকে বাঁচাতে গিয়ে একজন জেনারেল মারা গেছে, তাহলে ওনার অতটা কষ্ট হবে না যতটা কষ্ট তোমার কিছু হলে উনি পাবেন। এই কথা বলে সে তুষার পদ্মফুল আনার জন্য বেরিয়ে পড়ে। এরপর রসুই সৈনিকের কাছ থেকে জানতে পারে, আগেরবার যুদ্ধের সময় শ্যাং সকল সৈনিকদের পুড়িয়ে ফেলেছিল। কারণটা হলো
তার উপদেষ্টা এই সৈনিকদের লাশ দেখিয়ে ওই রাজ্যের আরো লোকেদের অনেক ক্ষতি করতে চাইছিল। তাই সেন প্রত্যেকটা সৈনিকদের দেহ পুড়িয়ে ফেলেছে, যাতে নাঙ্গু পরিবারের কারো কোনো প্ল্যানই কাজে না লাগে। রসুই বলে, আমি বুঝতে পারছি না কোনটা তোমার আসল রূপ, এখনেরটা নাকি যেটা আমি আগে দেখেছি সেটা। তখন শ্যাং রসুইকে বলে, রসুই তুমি এসেছো। সে হাত বাড়িয়ে তাকে ধরে, এরপর আবার অজ্ঞান হয়ে যায়। তখন লিনও তুষার পদ্ম ফুল দিয়ে ওষুধ বানিয়ে নিয়ে আসে। লিনের হাতে প্রচুর আঘাতের দাগ ছিল, তবে রসুই সেই ওষুধের বাটিটা নিয়ে শ্যাংয়ের কাছে চলে আসে। সে ওষুধটা খাওয়াতে চায়, তবে শ্যাং অজ্ঞান থাকায় সেটা খেতে পারে না। তাই সে ওষুধ নিজের মুখে নিয়ে শ্যাংয়ের মুখে দিয়ে দেয়। আর এটা দেখে লিনের খুবই কষ্ট হচ্ছিল। শ্যাং ঘুমের ঘরে কল্পনা করে আগেরবার সে যখন অসুস্থ হয়েছিল তখন তার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় রসুই বসে বসে ঘুমাচ্ছে। সে পড়ে যেতে চাইলে শ্যাং তার মুখটা ধরে ফেলে। রসুই তখন বলে, তোমার পেছনে কেন আমাদের সেনারা পড়ে আছে? কিন্তু শ্যাং এর কোনো উত্তর দেয় না। সে বলে, তোমার নাম কি? রসুই তখন বলে, আমার নাম রসুই। এরপর শ্যাং তাকিয়ে দেখতে পায় তার পাশে রসুই ঘুমাচ্ছে। রসুইয়ের ঘুম ভাঙলে সে জিজ্ঞেস করে, আপনি এখন কেমন আছেন? শ্যাং বলে, আমি ভালো আছি। রসুই বলে, আপনার কি কিছু মনে আছে? মানে কাল যে সে তাকে কিস করে ওষুধ খাইয়ে দিয়েছে সেটার কথা সে জিজ্ঞেস করছে। কিন্তু শ্যাংয়ের কিছুই মনে ছিল না। রসুই তখন বলে, ভালো হয়েছে, আমি তাহলে গিয়ে লিনকে এখানে আসতে বলি। রসুই যখন লিনের কাছে আসে তখন সে দেখতে পায় লিন তার স্ত্রীর ছবিটা দেখছে। রসুই বলে, রাজকুমার উঠে গেছে। লিন তখন তার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমার চেহারাটা আমি ওর মতো বানিয়েছি। রসুই তখন বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আমার কারণেই এখন আপনি আপনার কষ্টের স্মৃতিগুলোকে বারবার মনে করেন। তখনই কিছু লোকেরা তাদের মহলে আক্রমণ করে দেয়। লিন সবাইকে প্রতিহত করে দেয়, তবে একজন তাদের দিকে তীর ছুঁড়তে চাইলে রসুই তার দিকে তীর ছড়ে। তারা সেই লোকের কাছে গেলে লিন দেখতে পায় তার কাছে যে ব্যাসটা রয়েছে সেটা হলো লাংচাং রাজ্যের, অর্থাৎ রসুইয়ের রাজ্যের। এখানে তারা জানতে পারে লাংচাং রাজ্যের রানীকে এই রাজ্যের কিছু লোকেরা বন্দী করে রেখেছে। লাংচাং রাজ্যের রানী অর্থাৎ রসুইয়ের মা। তাই রসুই সহ বাকিরাও চিন্তায় পড়ে যায়। শ্যাং তার সেনাদল নিয়ে রানীকে বাঁচানোর উদ্দেশ্যে যায়, কারণ সে এটা কখনোই চাইবে না যতই শত্রুতা থাক রসুইয়ের মাকে মেরে ফেলতে। রসুই যখন মন খারাপ করে বসেছিল তখন লিন সেখানে আসে। রসুই বলে, পরিবারে কখনো শান্তি ছিল না আমাদের। বাবা, আমি আর আমার ভাইকে দুই চোখে দেখতে পারতো না। লিন বলে, ভাই, তোমার ভাই এখন কেমন আছে? রসুই বলে, কিছুদিন আগে যে যুদ্ধটা হয়েছে সেটাতে আমার ভাই মারা গেছে। লিন বুঝতে পারে কিছুদিন আগে যে যুদ্ধটা হয়েছে সেখানে তো সেই অনেকগুলো সেনাদেরকে মেরেছে, তাদের মধ্যে রসুইয়ের ভাইও ছিল। সে তখন ক্ষমা চায়। রসুই বলে, না, এটা তো আপনার দায়িত্ব। এরপর শ্যাং সেখানে চলে আসে। শ্যাং বলে, আমি ব্যাপারটা সামলে নিয়েছি, কাল আমি প্রাসাদে ফিরে যাব। রসুই তখন বলে, আপনার উপর প্রতিদিনই অ্যাটাক হচ্ছে, আপনার কি একা যাওয়া ঠিক হবে? ভালো হতো যদি আপনি। এরপর আর সে কিছু বলে না। তখন লিন বলে, ভালো হতো যদি আপনি আমাদেরকেও সাথে নিয়ে যেতেন, কিছুদিন আমরা আপনাকে সাহায্য করতে পারবো। শ্যাং বলে, অবশ্যই। এরপর দেখা যায় রসুই শ্যাংকে জিজ্ঞেস করে, কখন তুমি বুঝতে পারলে যে আমি রসুই? তখন আমাদেরকে দেখানো হয় সেদিন যখন শ্যাংয়ের ঘুম ভেঙেছিল তখন সে রসুইয়ের ঘাড়ের দাগটা দেখতে পেয়েছিল। এরপর সে রসুইকে বলে, আমি তোমার জন্য ওষুধ, খাবার এবং অনেক উপহারের ব্যবস্থা করেছি। আজ তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে, আমি একটু পরে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। রসুই খুশি হয়, তবে এরপর সে জিজ্ঞেস করে, লিন কোথায়? শ্যাং বলে, নাটক শেষ হয়ে গেছে, তোমাকে আর ওর স্ত্রী হয়ে থাকতে হবে না। রসুই বলে, কিন্তু লিনের কোনো দোষ নেই, আমি ওকে জোর করেছি আমাকে সাহায্য করার জন্য। শ্যাং বলে, কিন্তু ও রাজকুমারকে ধোঁকা দিয়েছে, এর শাস্তি ওকে পেতে হবে। এরপর দেখা যায় লিনকে বেঁধে রাখা হয়েছে আর তাকে হয়তো অনেক শাস্তিও দেওয়া হয়েছে। তখন রসুই খাবার নিয়ে তার কাছে আসে। লিন বলে, তোমাকে দেখে অনেক ভালো লাগছে, তুমি ভালো আছো, এটাই আমার জন্য অনেক। রসুই এরপর নিজের ঘরে চলে আসে। রাতে শ্যাং তার ঘরে আসে। রসুই বলে, ঘরের বাইরে এত গার্ড রাখার কি দরকার? শ্যাং বলে, কেন, তুমি কি এখনো পালিয়ে যেতে চাও? রসুই তখন জিজ্ঞেস করে, তোমার মনে আমার পরিচয় কি? তোমার কি মনে হয় তুমি এখন কয়েকটা ভালো ভালো কথা বলবে আর আমি গত 3 বছরের কষ্ট ভুলে যাব? ওগুলো আমার মনের ভেতরে গাঁথা হয়ে গেছে, যেগুলো সহজে সারানো যাবে না। তখনই সৈনিক এসে খবর দেয় জেলখানা ভেঙে লিন পালিয়ে গেছে। রসুই তখন কল্পনা করে সে লিনের বোনের সঙ্গে দেখা করেছে, যাতে সেই লিনকে পালাতে সাহায্য করে। আর এরপর সে লিনের জন্য খাবার নেওয়ার বাহানায় আসলে তার তালার চাবি দিয়ে এসেছিল। লিন বলে, তুমি কি আমার সঙ্গে পালাবে? রসুই বলে, না, আমি এখন কোথাও পালিয়ে যাব না। সে যখন চলে যাচ্ছিল তখন লিন বলে, তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে, বিন্দু পরিমাণ হলেও? রসুই আবারও চলে যেতে থাকলে লিন বলে, আমার দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে, যদি কখনো কোনো বিপদে পড়ো আমার কাছে চলে এসো।
রসই এরপর বাইরে চলে আসে। শ্যাং জিজ্ঞেস করে, তুমি কি এখন খুশি? রসই বলে, তুমি রাগ করনি? শ্যাং বলে, আমি এমনিতেও ওকে মারতে চাইনি, আমি শুধু একটু রেগেছিলাম। রসই বলে, কেন? শ্যাং বলে, কেন মানে, ও আমার স্ত্রীকে নিজের স্ত্রী বানিয়ে বাড়িতে রেখে দিয়েছে। যাই হোক, আমি তোমাকে ফিরে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার এখন সবচেয়ে বড় প্রধান কাজ হলো নাঙ্গ পরিবারকে শেষ করা। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, তবে এখন আমাকে ক্ষমা করে দাও। আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? এরপর সে তাকে জড়িয়ে ধরে। এরপর পরদিন রসই তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। তার মা তার গালে হাত দিয়ে বলে, তোমার চেহারা কি এখনো ব্যথা করেছে? রসই বলে, না। এরপর শ্যাং সেখানে আসে। তারা সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত কাটায়। কথায় কথায় রসইয়ের মা রসইকে বলে, উৎসব আসতে চলেছে, তুমি তো আগে উৎসবে অনেক মজা করতে। রসই তখন বলে, হ্যাঁ, ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। এদিকে লিনের তার বোন চিকিৎসা করে। লিন বলে, ধন্যবাদ আপু। তার বোন বলে, আমি কিছুই করিনি, স্বামী করেছে ও, আমি শুধুমাত্র ওর কথাগুলো ফলো করেছি। লিন বলে, আমি জানি তুমি কাউকে মারোনি। তার বোন বলে, ও যখন পানিতে পড়ে গেল তখন আমি কাছেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি তাকে বাঁচাইনি। এরপর তোমার মাথায় এমন জোরে আঘাত করেছি যে তুমি আগের স্মৃতি সব ভুলে যাও। এরপর নতুন করে কেউ একজন যখন তোমার জীবনে আসলো তখন আমি তাকেও মেরে ফেলতে চেয়েছি। আমার মতো খারাপ মানুষ আর কেউ নেই। লিন তখন বলে, এরপরেও তুমি আমার বোন, তাই তুমি এই বাড়ি ছেড়ে যেও না, আমাদের পরিবারে তোমার প্রয়োজন। এদিকে শ্যাং আজ তার উপদেষ্টার অনেকগুলো ধোঁকার কথা জানতে পেরেছে এবং সে তাকে অনেকগুলো কথাও শোনায় আর আদেশ করে দেয় বর্ডার থেকে তাদের সকল সৈন্যদের ফেরত নিয়ে আসতে, কারণ তারা লাংচাং রাজ্যের সঙ্গে আর কোনো যুদ্ধ করতে চায় না। এরপর রাতে শ্যাং রসইকে নিয়ে আসে উৎসবের একটি মেলায়, যেখানে তারা দুজন অনেক আনন্দ করে। হঠাৎ করেই রসইয়ের একটা মাস্ক পছন্দ হয়ে যায়। সে তখন সেটা মুখে লাগায় আর শ্যাংকে বলে, আমাদের যেভাবে দেখা হয়েছে, যদি সেভাবে দেখা না হয়ে অন্যভাবে হতো তাহলে তুমি বলো তো আমাদের দেখাটা কিভাবে হলে ভালো হতো? শ্যাং তখন বলে, এক উৎসবের দিনই তুমি এই মাস্কটা পরে মেলার ভেতর দিয়ে হাঁটতে আর আমি অন্য মাস্কটা পরে মেলার অন্য দিক দিয়ে আসতাম। হঠাৎ করেই আমাদের মধ্যে দেখা হতো। প্রথম দেখায় আমার তোমাকে ভালো লেগে যেত। এরপর আমি তোমাকে নিজের মনের কথা বলতাম আর এরপর তোমার বাড়িতে গিয়ে তোমার পরিবারের কাছে তোমার বিয়ের কথা বলতাম। শ্যাং বলে, এভাবে হলে সবচেয়ে ভালো হতো। রসই বলে, আমি প্রার্থনা করব পরজন্মে যেন আমাদের এভাবেই দেখা হয়। এরপর রাতে যখন তারা ঘুমিয়েছিল তখন রসই খুব খারাপ স্বপ্ন দেখছিল। শ্যাং তাকে জাগালে রসই তাকে দেখে ভয় পেয়ে যায়। শ্যাং বলে, কি হয়েছে? রসই বলে, আমি স্বপ্নে তোমাকেই দেখেছি। শ্যাং বলে, আমি তোমার সঙ্গে আগে খুব খারাপ ব্যবহার করেছি, আমি আর কখনোই এরকম করব না। কিন্তু রসই তার হাত সরিয়ে নেয়। সে বলে, তুমি আর আমি আলাদা রাজ্যের, আমাদের মধ্যে মিল কোনোদিনও সম্ভব না। শ্যাং বলে, কে বলেছে তোমাকে? রসই বলে, তোমার বাবা সারা জীবন যুদ্ধ করেছে আমাদের বিরুদ্ধে, তুমি কি এত সহজে আমাদেরকে ছেড়ে দেবে? শ্যাং তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি সব ঠিক করে দেব। পরদিন দেখা যায় শি দাসীদেরকে ধরে ইচ্ছে মতো মারছে। তখন রসই সেখানে আসে। সে বলে, তুমি এরকমটা করতে পারো না। শি তখন বলে, তুমি না জেনারেলের স্ত্রী, তুমি কি জানো রাজকুমারকে ধোঁকা দেওয়া কত বড় অপরাধ? রসই বলে, আমাকে কি শাস্তি দেবে? শি তখন বলে, তুমি হয়তো জানো না, শ্যাং যুবরাজ হয়েছে শুধুমাত্র আমার ভাইয়ের সুপারিশে। আর আমার ভাই কার কথা শুনে জানো? সে তখন দাসীকে আরেকটা মাইর দিয়ে বলে, আমার কথা। রসই নিজেও তখন ভয় পেয়ে যায়। শি বলে, আমি চাইলে এখনই শ্যাংয়ের যুবরাজ পদ ছিনিয়ে নিতে পারি। রসই তখন বলে, আমি ইচ্ছে করে আসিনি, শ্যাং আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। শি বলে, ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটা সুযোগ দিই, তুমি মাটিতে বসে শ্যাংয়ের হয়ে আমার কাছে ভিক্ষা চাও। রসই তখন সেটাই করে আর শি চাবুক দিয়ে তাকে ইচ্ছে মতো আঘাত করে। এরপর দাসী রসইয়ের শরীরে আঘাতে মলম লাগিয়ে দিচ্ছিল। তখন সেখানে শ্যাং আসে। এসব দেখে শ্যাং একদম পাগল হয়ে যায়। সে তখনই যেতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু রসই তাকে আটকায়। সে বলে, এখন মাথা গরম করার সময় নয়, তোমার এতদিনের প্ল্যান এভাবে নষ্ট করো না। শ্যাং তখন রসইকে জড়িয়ে ধরে। এরপর রাতে ঘুম ভাঙলে শ্যাং দেখতে পায় রসই সেখানে নেই। সে নিজের পোশাক পরে যখন বাইরে আসে তখন দেখতে পায় নাঙ্গ পরিবারের লোকেরা রসইকে বন্দি করে রেখেছে। শ্যাংকেও অনেক সৈনিকরা আটকে ফেলে। শ্যাং জিজ্ঞেস করে, তোমরা কি চাও? তোমরা কি সিংহাসন চাও? তার উপদেষ্টা বলে, আমি যদি এটা চাইতাম তাহলে আমি এটা কবেই নিতে পারতাম। আমার বোন তোমাকে ভালোবাসে, তাই আমি তোমাকে ছাড় দিয়ে আসছি। তাই আজও আমি তোমাকে বলছি, এই মেয়েটাকে মেরে ফেলো। এরপর আমার বোন হবে তোমার একমাত্র স্ত্রী, তার গর্ভে রাজ্যের উত্তরাধিকার হবে, সবকিছু তোমার মতেই চলবে। শ্যাং বলে, অসম্ভব। শি বলে, তুমি এই শত্রুর জন্য আমাদের নাঙ্গ পরিবারের বিরুদ্ধে যাচ্ছ। শি এর ভাই বলে, আজ আমি কাউকে ছেড়ে দেব না। তখনই তুষার পড়তে শুরু করে। রসই তখন বলে, শ্যাং, আমার মনে আর কোনো কষ্ট নেই,
আমি কখনো পস্তাবো না যে আমি একদিন আমার রাজ্যে দুশ্মন রাজ্যের এক ছেলেকে বাঁচিয়েছিলাম। এই বলে সে শিকে নিয়ে ব্রিজের উপর থেকে পড়ে যেতে যায়, কিন্তু শ্যাং দৌড়ে এসে রসইয়ের হাত ধরে ফেলে। তবে সে ঠিকই উপর থেকে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। শ্যাং বহু কষ্টে রসইকে উপরে উঠিয়ে আনে। শিয়ের ভাই তখন পুরোপুরি পাগল হয়ে যায়, আর সৈনিকদের মধ্যে একজন তীর চালালে শ্যাং সেটা নিজের গায়ে নিয়ে নেয়। এরপর শ্যাং একাই সকল সৈনিকদের মেরে প্রতিহত করছিল, তবে সে প্রচন্ড পরিমাণ দুর্বল হয়ে গেছে। শিয়ের ভাই তাকে মেরেই ফেলবে, ওই সময় লিন সেখানে চলে আসে আর লিন সবাইকে মেরে ফেলে। এরপর শ্যাং তাকে বাঁচানোর জন্য লিনের জেল পালানোকে ক্ষমা করে দেয়। অন্যদিকে রসই আজ নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। শ্যাংয়ের মনে হচ্ছিল রসই আর কোনোদিনও ফিরে আসবে না, তাই সে তাকে বলে, আমাদেরকে আর কখনো দেখা হবে? রসই কোনো কথা বলে না। শ্যাং তখন তাকে একটি নতুন বাঁশি দেয় আর তাকে সাবধানে থাকতে বলে। রসইও তাকে সাবধানে থাকতে বলে। এরপর চলে যায়। সেখানে লিনও ছিল। রসই তাকেও বিদায় জানায়। এরপর 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আজ আবারও উৎসব হচ্ছিল। নাংজাং রাজ্যের একটি মেলাতে রসই সেই আগের মতো একটি মাস্ক পরে হাঁটছিল। এরপর সে একটি পুতুল কিনে কিছুদূর সামনে এসে দেখতে পায় আরেকটি পুতুল মাটিতে পড়ে আছে। সে সেটা তুলতে গেলে তার আগেই একটি ছেলে এসে সেটা তুলে দেয়। তার মুখেও মাস্ক পরা ছিল, তাই রসই প্রথমে তাকে চিনতে পারে না। এরপর যখন সে বুঝতে পারে এটা শ্যাং, সে তখনই পেছন ফিরে তাকায় আর দেখতে পায় শ্যাং তার দিকেই তাকিয়ে আছে। তারা দুজনেই তখন অনেক খুশি হয়, আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। তারপর আমাদেরকে কিছু আনকাট সিন দেখানো হয়, যেমন রসইয়ের যখন চেহারায় গুরুতর আঘাত নিয়ে খাদের উপর থেকে ঝাঁপ দিয়েছিল। এরপর লিন যখন তাকে গুরুতর আহত অবস্থায় পেয়েছিল, সেই সিনগুলো আমাদেরকে দেখানো হয়। ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে। সবার ক্যারেক্টারই মোটামুটি ভালো ছিল, তবে লিনের ক্যারেক্টারটা আমার বেশি একটা ভালো লাগে না, কারণ লিন তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেয় না। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিও। অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।